উত্তর দমদমের বাম প্রার্থী দীপশিতা ধর প্রচারের পাশাপাশি নিচ্ছেন নানা অভিনব কৌশল, যা ডিজিটাল মাধ্যমে পৌঁছে দিচ্ছে বাম প্রার্থীর আবেদন। বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তর দমদম পৌরসভায়। সেখানেই বাম প্রার্থী অর্থাৎ বামেদের তরুণ তুর্কির মধ্যে অন্যতম দীপশিতা ধর এবার বামেদের প্রার্থী হয়েছে। তবে ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করলেও বিভিন্ন ইস্যু সামনে উঠে আসছে। তার পাশাপাশি তিনি এবার চালু করেছেন দিদিকে বলো, অর্থাৎ দীপশিতা ধর দিদিকে বলো। কেন তিনি এটা চালু করেছেন, কিভাবে, কি পরিকল্পনা নিয়ে চালু করেছেন, তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। পাশাপাশি বামেদের তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে ক্রাউড ফান্ডিং, অর্থাৎ নির্বাচনী প্রচার এবং নির্বাচনী খরচের জন্য অর্থ সংগ্রহ। সে বিষয়েও প্রার্থী কি বলছেন শুনবো তার কথা। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে বর্তমানে আমরা দাঁড়িয়ে আমরা কিছু কোশ্চেন নিয়ে তার সম্মুখীন হয়েছি, জানবো তার কি মত। দিদি, দিদিকে বলো একটা প্রকল্প না কনসেপ্ট আপনি চালু করেছেন, সেটা কি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিদিকে বলোর সেই কনসেপ্ট নিয়েই? অ্যাকচুয়ালি দিদিকে বলো তো সাকসেসফুল হয়নি, দিদিকে বলে লাভ হয়নি, তাই আমরা বলছি দিদিকে বলুন। আপনাদের জমা জলের সমস্যা, আপনাদের ভাঙা রাস্তার সমস্যা, আপনাদের বন্ধ স্কুলের সমস্যা, তোলাবাজির সমস্যা এবং বহু মানুষ তারা আমাদের কাছে বিগত দিনে তাদের কষ্ট, তাদের সমস্যা সেগুলোকে জানিয়েছেন। আমরা চেষ্টা করবো আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের কাজে সেগুলোকে উত্তর দেওয়া, সেগুলোর সমাধান খুঁজে পাওয়ার। কেন আপনাকে কেন ফোনগুলো করবে এবং কি কারণ কারণে? আমি ওনাদের সামনে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমি এটা আশা করি যে ওনাদের যে সমস্যা তার সমাধানই আমাদের ম্যানিফেস্টো হওয়া উচিত। আমরা কেউ বাইরে থেকে এসে, ওপর থেকে এসে এইটা আমরা চাই, অতএব এই এলাকার মানুষের এটাই ভাবা উচিত, এই কথা বলছি না। ওনাদের যা সমস্যা, ওনাদের যা দাবি, সেই দাবি দেওয়াই আমাদের আগামী দিনের প্রকল্প হবে, আমাদের আগামী দিনের পথ চলার নির্দেশ হবে। একটা বিষয় সেটা হচ্ছে, অনেক কথাই কি আপনাকে, তাহলে আপনি যখন যাচ্ছেন প্রচারে, আপনাকে বলতে পারছেন না? আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তাহলে দেখবেন বহু মানুষ তারা সামনে এসে জল দেখাচ্ছেন, বাড়িতে টেনে নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা তো ঠিক বহু মানুষ খানিকটা ভয়ের মধ্যেও রয়েছেন। আমাদের নিজেদের এটা এক্সপিরিয়েন্স, একটি জায়গায় মতুয়া একেবারে একদম প্রান্তিক অঞ্চল, সেখানে আমরা গেছি, সেখানকার মায়েরা খুবই আদরেই আর কি আমাকে কাছে টেনে নিয়েছিলেন, খুব রাজনীতির রং দেখে নয়। তাদের বাড়ি থেকে রাত্রিবেলা হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে ওই এলাকার তৃণমূল নেতার প্রায় পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। আমরা ইচ্ছা করে তার নাম ডিসক্লোজ করছি না, তাকে আরো বেশি আনসেফ না করার জন্য। তাহলে এরকম ভয়ের পরিবেশ তো বিভিন্ন জায়গায় রয়েছে। কেউ যদি আমাদের বলতে না পারেন, অথবা দেখা গেল যখন আমরা গেলাম তখন তারা ছিলেন না, কিন্তু তারা আমাদের জানাতে চান, তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ লাইনটি, চ্যানেলটি খোলা হচ্ছে, যাই বলতে পারি। কেমন সাড়া পাচ্ছেন? বহু মানুষ, আমরা কিছুদিনের মধ্যেই ইডিডিকে বলতে যা যা আমরা শুনেছি তা নিয়ে আমরা বলবো, আপনারাও শুনতে পাবেন। আর কিছু বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছিল যে আপনার পরিবার, সেই জায়গা থেকে আপনি একটা রাজনৈতিক পরিবার ছোটবেলা থেকে দেখে আসা, সেই সময়কার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কতটা বদল? আকাশ পাতাল পার্থক্য। আমার খুব মনে আছে, আমার দাদু যেবার ইলেকশনে শেষবার লড়লেন না, 2006 ইলেকশন, সেইবারে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট ছিলেন রাজীব ব্যানার্জি, তিনি আমাদের বাড়িতে এসে দাদুকে প্রণাম করে গেছিলেন এবং দাদু বলেছিলেন, দেখো আমি এইমাত্র তোমার বিরুদ্ধে প্রচার করে এলাম। যদিও তোমার জেঠু, তিনি আমার খুবই বন্ধু ছিলেন, তিনিও অন্য রাজনৈতিক দলের ছিলেন, কিন্তু আমাদের বিধানসভার মধ্যে খুব সখ্যতা ছিল, কারণ আমরা নানা পড়াশোনার বিষয়ে কথা বলতে পারতাম। ফলে আমার তোমার প্রতি অন্য কোনো ধরনের সাহায্য আমি করতে পারবো না, আমি আমার রাজনীতিটা যেভাবে চলে সেভাবেই চলি, কিন্তু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। এবং এইটাই আমরা দেখতে অভ্যস্ত। আমরা যে এলাকায় ছিলাম সেই এলাকায় আলাদা আলাদা রাজনীতির মানুষ একসঙ্গে থেকেছেন, ঝগড়া হয়েছে, মতানৈক্য হয়েছে, কিন্তু সেতে পারস্পরিক অসম্মানের জায়গাটা ছিল না। এখন যেমন আমরা দেখছি একই রাজনৈতিক দলের তৃণমূলই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে যেভাবে কথা বলছেন, বা তৃণমূলেরই এক এমপি আর এক এমপি সম্পর্কে যে ধরনের কথা বলছেন, তৃণমূলের এক এমপি এক এমএলএ সম্পর্কে যে ধরনের কথা বলছেন, তাহলে এই যে রাজনীতিতে পারস্পরিক সম্মানের কথা, সেই জায়গাটা যেন একেবারে ডাইলিউট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা চাই সেটার বদল হোক। আর একটা বিষয় সেটা হলো, উত্তর দমদমের বহু মানুষ বলছেন যে বর্তমানে যিনি বিধায়ক তাকেও ঠিক মতন পেতেন না। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনিও তো গঙ্গার ওপারের, আপনাকে কি মানুষ পাবে? 2021 সালে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 100 দিন ধরে একটা কমিউনিটি কিচেন চলেছিল, শ্রমজীবী রান্নাঘর, যেখানে যে মানুষ খেতে পাচ্ছেন না, কোভিডে কাজ হারিয়েছেন, সেই মানুষ দুবেলা পেট পুরে খেতেন। আমি ওই 2021 সালে এখানে এসেছিলাম। ফলে যখন আমি এখানকার কেউ ছিলাম না, তখনও এই এলাকার সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার কাজ যা পার্টি এখানে করছিল তার সঙ্গে যুক্ত ছিলাম। আগামী দিনেও মানুষ যদি আমাদের ভরসা করেন, তারা নিরাশ হবেন না। আমি অ্যাডভোকেট ছিলাম না, অভিনেতা ছিলাম না, গায়িকা ছিলাম না, ক্ষমতাসীন কোনো দল আমাকে ফোন করেছে তাই আমি তাদের টিকিট পেয়ে এমএলএ এমপি হইনি। আমি রাজনীতিটাই করতে এসেছি।
রাজনীতিটা তখনও করবো যদি আমরা ক্ষমতায় থাকি, যখন আমরা নেই তখনও করছি। নাচের চর্চা সেটা কেমন চলছে এখন? একেবারেই হচ্ছে না, সেটা খুবই দুঃখের বিষয়। কিন্তু যা হয় সেটা শুধুমাত্র এই নির্বাচনের বিষয় বলে না, তার অনেক আগে থেকে ঠিক সময় পাইনি। আরেকটা বিষয় সেটা হচ্ছিল একেবারেই মানে আপনি একটা ক্রাউড ফান্ডিং এর পোস্ট করেছেন, এটা কেন প্রয়োজন হয়? মানে আপনার সম্পত্তির পরিমাণ হলফনামায় দেখছিলাম একেবারে মানে নিচের দিক আমরা থেকে। নিজের টাকা দিয়ে তো রাজনীতি বা নির্বাচনে লড়তে আসিনি। এই এতবার আমি যখন নির্বাচনে লড়েছি, আমার পকেট থেকে একটা টাকাও খরচা হয়নি। বিকজ দি আইডিয়া ইজ, রাজনীতিটা করা বা নির্বাচনে লড়া এটা তো পার্টির দায়িত্ব। ধরা যাক একজন মানুষ যার কোনো টাকা পয়সা নেই, তিনি টাকা খরচা করতে পারবেন না বলে কি নির্বাচনে লড়বে না? তো আমাদের ক্ষেত্রে পার্টি দায়িত্ব নেয়, এবং পার্টিরও তো ইলেকটোরাল বন্ডের টাকা নেই, পার্টিও মানুষের কাছেই যায়। আগে আমরা মানুষের কাছে হাত পাততাম, কৌটো নিয়ে যেতাম, ফান্ড কালেকশন হতো। এখন যেহেতু প্রযুক্তির বদল হয়েছে, ডিজিটালি অনেক মানুষ টাকা ট্রান্সফার করতে চান, তাদের সঙ্গে হয়তো তারা এসে দেখা করতে পারছেন না, তাদের জন্য অনেক সহজ। বা কেউ বাইরে থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, দিল্লিতে থাকেন, আমার প্রজন্মের বেশিরভাগ ছেলেমেয়েরা তো কাজ না পেয়ে কলকাতা ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছে। তাহলে তাদের জন্য এই টাকা দেওয়াটা সহজ। এবং যে আর কি ফান্ডে এই সমস্ত টাকা জমা করছে, সেটা ইলেকশন কমিশনে আমরা যে ফান্ড জমা করেছি তাতেই। ফলে কোথাও কোনো ট্রান্সপারেন্সির অভাব হবে না। কোথায় খরচ হবে এই টাকা? এই যে যে নির্বাচনে আমাদের ফেস্টুন লাগছে, ব্যানার লাগছে, বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, টোটো ভাড়া, অটো ভাড়া, এই সমস্ত কিছুতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেসব মানুষের টাকা থেকেই আসবে। আরেকটা বিষয় সেটা জানতে হবে, এখনো অব্দি কত পরিমাণ এসেছে মানে এটা? সেটা আমি সত্যি বলতে এখনো দেখার সময় পাচ্ছি না। তবে আমরা যখন আমাদের নির্বাচনী হলফনামা দেবো, আপনারা সবটা দেখতে পারবেন কত টাকা এসেছে, কত টাকা গেছে। আর একটা শেষ কোশ্চেন, একেবারে মানে কোটি টাকার যার যে সমস্ত প্রার্থী আছে তাদের সঙ্গে একবারে নির্বাচনী ময়দানে কতটা আশাবাদী মানে জয়ের ব্যাপারে? টাকা দিয়ে যে রাজনীতি হয় না, খালি বড় লোকলাই যে রাজনীতি করবে আর গরিব মানুষরা সারা জীবন প্রজা হয়ে থাকবে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই ব্যবস্থা বদলাতেই লড়াই, সেই ব্যবস্থা বদল করতে আমরা লড়বো এবং আমরা জিতবো। আর একটা শেষ কোশ্চেন, মানুষের উদ্দেশ্যে কি বলবেন? ঘুরছেন, মানুষের রিয়াকশন কিরকম? আর মানুষ বদল চাইছেন, মানুষ পরিবর্তন চাইছেন। যে মানুষ আমার কথা শুনছেন আমি তাদের বলবো, যারা তৃণমূলকে ভোট দেওয়ার কথা ভাবছেন, নিজের বাড়ির ছোট্ট সন্তানটার মুখের দিকে তাকাবেন, তার ভবিষ্যতের কথা ভাববেন। তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি বাকরি, স্থায়ী জীবন, নিরাপত্তা, এগুলো যদি আপনার মনে হয় তৃণমূলের হাতে সুরক্ষিত নয়, আমাদের ভোট করুন। যারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট করার কথা ভাবছেন, আমি তাদের বলবো বিজেপি পারবে না। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে চোখ বন্ধ করে হলেও এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আমরা সবাই মিলে তৃণমূলকে হারাবো। আর ডায়েটে এখন কি থাকছে মানে আপনার? ডায়েট আমার যা ছিল তাই, বরং এখন একটু বেশি খাওয়া হচ্ছে। আগে ব্রেকফাস্ট করার সময় পেতাম না, বা ঘুম থেকে উঠে সেই যদি কেয়ারটা তাহলে কারা রাখছে, দলের কর্মীরা? কমরেডরা, যে কমরেডরা সাধারণ মানুষ, তারা কখনো ডাব নিয়ে আসছেন, কখনো গ্লুকন্ডি নিয়ে আসছেন, কখনো ভালোবাসা নিয়ে আসছেন, তারাই দায়িত্ব নিচ্ছেন। দুপুর বা রাত্রে কি খাওয়া? সে প্রায় ভুরিভোজি হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিন নতুন লোকের বাড়িতে যাচ্ছি। আর আমাদের বাঙালি বাড়িতে তো একটা ব্যাপার আছে, যদি কোনো বাইরে থেকে কেউ আসেন, অতিথি আসে, তার জন্য সে আধপেটা হলেও নিজে নিজে আধপেটা হলেও তাকে খুব ভালো করে খাওয়াবেন। তো খাতির যত্ন খুবই ভালো হচ্ছে। দিদি আরেকটা শেষ কোশ্চেন মাথায় আসলো, জাস্ট 3 নম্বর শেষ প্রশ্ন হ্যাঁ, হয়ে না না গেছে না এটা। সরি, সেটা হচ্ছিল মানে একটা বিষয়, সেটা হচ্ছিল প্রথম থেকে আপনারা দেখলাম হরিচাঁদ মন্দিরে পুজো দিচ্ছে, এই যে বামেদের একটা থিঙ্কিং ছিল সেটা কি আইডিওলজি দেখো, মতুয়াদের যে আন্দোলন, সেই আন্দোলন তো অন্য যে কোনো সংগঠন, মানে যে অর্গানাইজড রিলিজিয়ান, তার বাইরে গিয়ে তারা যেভাবে বঞ্চিত হয়েছেন, সমাজ থেকে পিছিয়ে গেছেন। হরিচাঁদ গুরুচাঁদ কিন্তু কোনো কাল্পনিক কেউ নন, তারা রক্ত মাংসের মানুষ ছিলেন, এবং একটা গোটা সমাজকে তারা পিছিয়ে পড়ার অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে। ফলে এখন স্পেশালি যখন এসআইআর এ তাদের জীবন একেবারেই তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন, তাদের জীবন বিপন্ন হয়েছে, তাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হচ্ছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মনে হচ্ছে আবার সেই গুরুচাঁদ হরিচাঁদ, তাদের যে শিক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা, গরিব খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করে বাঁচার শিক্ষা, মেয়েদের পড়াশোনা করার শিক্ষা, সেই শিক্ষাটা আরো বেশি রেলিভেন্ট, আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাই তাদের কাছে ফিরে যাওয়া। বাম প্রার্থীর একাধিক পরিকল্পনা, সঙ্গে চলছে জোরদার প্রচার। সারাদিন ডায়েট থেকে শুরু করে একেবারে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বাম প্রার্থী দীপশিতা ধর। এখন দেখার জয়ের লক্ষ্যে তিনি কতটা সচেষ্ট হতে পারেন। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।